দর্শক, এক সপ্তাহে আগে আমি একটা ভিডিওতে বলেছিলাম আগামী জাতীয় সংসদ নির্বাচনের ডিক্লার হওয়ার পরে নির্বাচনী ক্যাম্পিং এর ভিতরে তারেক রহমানকে হত্যা করবে ভারতের র এবং হত্যা করবে জামাতের আমির ডাক্তার শফিকুর রহমানকে ভারতের র। আর আজকে এই নিউজটি বাংলাদেশের পত্রপত্রিকা সহ সকল জায়গায় প্রকাশিত হলো। তারেক রহমানকে হত্যা করার জন্য লন্ডনে ভারতের র শুভ্র বাইনকে এবং মোল্লা মাসুদকে তারা লন্ডনে পাঠানোর পরিকল্পনা করেছিলেন এবং বাংলাদেশে যখন তাদেরকে গ্রেফতার করা হয়েছে তখন তারা স্বীকারোক্তিতে এসেছে তারা এনসিপি, জামাত এবং বিএনপির কাকে কাকে হত্যা করবে এই হত্যার পরিকল্পনা নিয়ে ভারত থেকে তারা ইন করেছে বাংলাদেশে। প্রধান উপদেষ্টাই চান না নির্বাচন হোক, এ মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন নির্বাচন নিয়ে বিএনপিকে দোষারোপ করা হচ্ছে। ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি যখন বলেন বিশ্ব শোনেন, বাট আমাদের রাজনীতিবিদরা যখন বলেন বিশ্ব কমই শোনেন, কারণ একজন রাজনীতিবিদ আর ডক্টর ইউনূসের মধ্যে আকাশ পাতাল পার্থক্য। কজ তিনি একজন নোবেল লরিয়েট এবং তার যে থিম থিসিস বিশ্বজুড়ে সমাদৃত। তো এরকম একজন ব্যক্তি আন্তর্জাতিক অঙ্গনে বা একটা মানে যে কোনো দেশে গিয়ে যখন ট্যুরে যান অথবা সফরে যান, সরকারি সফরে, সেখানে গিয়ে কথা বলেন, এই কথাগুলো পৌঁছে যায় কোথায়? বিশ্বের একদম সেন্ট্রাল পয়েন্টগুলোতে। আর সেই সেন্ট্রাল পয়েন্টে পজিটিভলি হোক নেগেটিভলি হোক তিনি বিএনপিকে পরিচয় করে দিয়েছেন ভিন্ন রকম ভাবে। তারেক রহমানকে কার্যত ক্লিয়ারলি সরি বলে দিলেও প্রফেসর ইউনূস সরকারের পক্ষ থেকে একটা রিপ্লাই আমি রিপ্লাই হিসেবে সেট করতে চাই। দেখেন, তারেক রহমান বিএনপির কথিত তারুণ্যের সমাবেশে বলেছে ডিসেম্বরে নির্বাচন হতে হবে, ডিসেম্বরে হবে। এর মানে নির্বাচন কমিশন, প্রধান উপদেষ্টা সব তারেক রহমান নিজে তিনি ঠিক করে ফেলেছেন। ঐকমত্য কমিশনের কোনো দাম নেই অথবা এগুলো কোনো প্রয়োজন নেই। তারেক রহমান একা যা বলেছেন ওইটাই ফাইনাল। বিএনপির সাথে প্রধান উপদেষ্টার সংকট আরও বাড়ছে, পরস্পরের দিকে আক্রমণাত্মক হয়ে উঠছেন। সর্বশেষ প্রধান উপদেষ্টা বিএনপির প্রতি বেশ তীব্র আক্রমণ করেছেন এভাবে বলা যায়, এবং যেটা অবিশ্বাস্য, সত্যিকার অর্থেই অবিশ্বাস্য, তার ক্ষেত্রে আমরা এটা এক্সপেক্ট করিনি, আমি অন্তত করিনি। সেটা হচ্ছে তিনি বিএনপিকে আক্রমণ করার জন্য মিথ্যাচার করছেন। এই শব্দটা একটু কঠোর হয়তো, বাট বাস্তবতা এটাই, তিনি তাই করছেন। দর্শক, কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকের এই ভিডিওটি সাজানো। ভিডিওর শুরুতে দেখে বুঝতে পেরেছেন যে বাংলাদেশের সকল নেতাকর্মীদেরকে নিয়ে এবং অন্তর্বর্তী সরকারকে ফাঁসানোর জন্য ভারত থেকে শেখ হাসিনা এবং নরেন্দ্র মোদী কি একটা পরিকল্পনা করেছিল। খুবই ভয়ঙ্কর পরিকল্পনা। প্রত্যেকটি রাজনৈতিক দলের বড় বড় টপ লেভেলের নেতাকর্মীদের হত্যার আদেশ দিয়েছিল ভারত থেকে, যেন এই দায়ভার সব কিছু ডক্টর ইউনূস সাহেবের ওপর চাপে এবং বিশ্ব সংস্থার কাছে যেন ডক্টর ইউনূস সাহেব একটা খুনি হিসাবে পরিচিতি লাভ করে। ডক্টর ইউনূস সাহেবকে কিন্তু ফাঁসানোর জন্যই এমন চেষ্টা করেছিল। অবশেষে কিন্তু সেটা ধরা পড়েছে, অবশেষে সব কিছু ফাঁসও হয়েছে। তো দর্শক, তাছাড়াও রয়েছে গুরুত্বপূর্ণ নিউজ আজকের এই ভিডিওর মধ্যে। যেমন ডক্টর ইউনূস সাহেব তিনি কিন্তু বর্তমানে জাপান সফরে গিয়েছে এবং সেখানে নির্বাচন নিয়ে তিনি কিন্তু একটা সাক্ষাৎকার দিয়েছে। আর সেটাকে উদ্দেশ্য করে বিএনপির নেতা সালাউদ্দিন তিনি কিন্তু বলেছেন যে ডক্টর ইউনূস সাহেব বিএনপিকে দোষারোপ করছে বা বিএনপিকে অপমান অপদস্থ করছে। তিনি নির্বাচন না দিয়ে নিজেই সরকার প্রধানের দায়িত্বে থাকার জন্য। তো যাই হোক প্রিয় দর্শক শ্রোতা, তাছাড়াও রয়েছে গুরুত্বপূর্ণ কয়েকটা ভিডিও, যেটা ভিডিওর শুরুতে দেখে হয়তো আপনারা বুঝতে পেরেছেন বা আন্দাজ করতে পেরেছেন। সবাইকে বলবো একটু ধৈর্য সহকারে আজকের এই ভিডিওটি আপনাদেরকে দেখতে হবে এবং প্রত্যেকটা বিশ্লেষকের বিশ্লেষণগুলো মনোযোগ সহকারে শুনতে হবে, তাহলে সব কিছু খোলাসাভাবে জানতে পারবেন বা বুঝতে পারবেন। তো চলুন তাহলে আর কথা না বাড়াই, একটা লাইক দিয়ে বিস্তারিত সবগুলো ভিডিওর আলোচনাগুলো আমরা শুনে আসি। প্রিয় দর্শক, এক সপ্তাহে আগে আমি একটা ভিডিওতে বলেছিলাম আগামী জাতীয় সংসদ নির্বাচনের ডিক্লার হওয়ার পরে নির্বাচনী ক্যাম্পিং এর ভিতরে তারেক রহমানকে হত্যা করবে ভারতের র এবং হত্যা করবে জামাতের আমির ডাক্তার শফিকুর রহমানকে ভারতের র। আর আজকে এই নিউজটি বাংলাদেশের পত্রপত্রিকা সহ সকল জায়গায় প্রকাশিত হলো। তারেক রহমানকে হত্যা করার জন্য লন্ডনে ভারতের র শুভ্র বাইনকে এবং মোল্লা মাসুদকে তারা লন্ডনে পাঠানোর পরিকল্পনা করেছিলেন এবং বাংলাদেশে যখন তাদেরকে গ্রেফতার করা হয়েছে তখন তারা স্বীকারোক্তিতে এসেছে তারা এনসিপি, জামাত এবং বিএনপির কাকে কাকে হত্যা করবে এই হত্যার পরিকল্পনা নিয়ে ভারত থেকে তারা ইন করেছে বাংলাদেশে। প্রিয় দর্শক, আজকের এই বক্তব্য থেকে আমি আপনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি যে এক সপ্তাহ আগে আমি যে ভবিষ্যৎবাণীটা করেছিলাম তা বাংলাদেশের নয়, গোটা বিশ্বব্যাপী সকল মিডিয়াতে এই বিষয়টা এখন পরিষ্কার হয়েছে। এক সপ্তাহ আগে এটা ছিল আমার একটা প্রেডিকশন যে সম্ভাবনাময়
এই কাজটা, কিন্তু সম্ভাবনাটা যে এভাবে একেবারে বাস্তব সত্য হিসাবে এক সপ্তাহের ভিতরেই আপনাদের সামনে সকলের সামনে এভাবে প্রকাশিত হবে, এটা আমার কাছে মনে হচ্ছে যে এটা আমি আমার মতন একজন ছোট মানুষ যে রাজনীতি নিয়ে ছোট্ট করে ভাবনা শিখেছি বা ছোট্ট করেই ভাবি, আমি অনেক বড় কোনো সোশ্যাল মিডিয়ার ব্যক্তি না, কিন্তু আমার প্রেডিকশনটা মাত্র এক সপ্তাহ আগে ছিল। আর এক সপ্তাহ পার হওয়ার আগেই কিভাবে শুভ্র ব্রাইনকে এবং মোল্লা মাসুদকে বাংলাদেশের গোয়েন্দা সংস্থা যখন গ্রেফতার করে তাদেরকে আলাদা আলাদাভাবে রিমাইন্ডে নিয়ে যখন কথাগুলা জিজ্ঞাসা করছিলেন তারা কোন পরিকল্পনায় এসেছেন এবং কাদের পরিকল্পনায় তারা কাজ করছেন, তখন তারা বলছেন যে র এবং ভারত থেকে আমাদেরকে পাঠানো হয়েছে এবং আওয়ামী লীগের টাকা খরচ করে আমাদের পিছনে আমাদেরকে সব ধরনের সুবিধা এবং ব্যবস্থা করে দেওয়া হচ্ছে। আপনারা যারা কয়েকদিন আগে আমার এই ভিডিওটা দেখেছেন আজকে হুবহু মিলিয়ে দেখবেন প্রিয় দর্শক, আমি শুধু এনসিপির নামটা সেদিন নেই নাই, আজকে জানা গেল যে এনসিপিরও কয়েকজনকে টার্গেট করেছে। এর মধ্যে অন্যতম হাসনাত আব্দুল্লাহ, যে নাকি ভারতের বিরুদ্ধে হুঙ্কার দিয়ে দাঁড়িয়েছে, তাকেও ভারত টার্গেট করেছে। তারেক রহমান এবং জামাতের থেকেও কয়েকজনকে তারা টার্গেট করেছিল যে নির্বাচনের আগে বিভিন্নভাবে তাদেরকে হত্যা করে একে অপরকে দোষারোপ করার জন্য একদল আরেক দলের সাথে যাতে দাঙ্গা বেজে যা, একদল আরেক দলের সাথে যাতে করে মারামারিতে ব্যস্ত হয়ে যা, তখন আওয়ামী লীগকে তারা পুশ ইন করবে ভারত থেকে বাংলাদেশে। এই পরিকল্পনা নিয়ে এই দুজন বাংলাদেশের প্রখ্যাত খুনি সন্ত্রাসীকে তারা বাংলাদেশে পাঠিয়েছে। প্রিয় দর্শক, দীর্ঘদিন তারা ভারতে ছিলেন এবং দীর্ঘদিন ভারতে কিভাবে বাংলাদেশের একেবারে প্রশিক্ষিত সবার কাছে পরিচিত এই বিখ্যাত খুনিরা কিভাবে ভারতে অবস্থান করে, আবার যখন বাংলাদেশে দরকার এখন খুন খারাপি করা, মানুষ হত্যা করা, তখন আবার তাদেরকে জামাই আদরে বাংলাদেশে পাঠিয়েছে। দর্শক, যখনই 24 সালের এই গণ অভ্যুত্থানটি একসাথে করেছিলেন সবকটা দল মিলে, সবকটা মতের মানুষ মিলে, সবকটা বাংলাদেশের আপামর জনসাধারণ মিলে যেই গণ অভ্যুত্থানটা সবাই মিলে করলো, কেন 10 মাসের ভিতরে এসে এভাবে একে অপরের বিরোধী হয়ে বক্তব্য দেওয়া শুরু করলেন? এই ভারতের র এইভাবে যে ক্ষণে ক্ষণে ভিতরে ভিতরে ঢুকে গিয়েছে, আজকে আওয়ামী লীগের টাকায় নাকি র পরিচালনা করছে বাংলাদেশের ভিতরে বিভিন্ন ধরনের অস্ত্র সরঞ্জাম দিয়ে বাংলাদেশকে উত্তপ্ত করার জন্য। যখনই তারেক রহমান থেকে আলটিমেটাম দিয়ে দেওয়া হলো যে ডিসেম্বরে এই নির্বাচন হতে হবে, আমি এই কথাটার আবারও প্রতিবাদ করছি যে এই হতে হবে বলাটা খুবই ভয়ানক কথা, খুবই অন্যায়মূলক কথা। এই ধরনের কথা হতে হবে, যদি না হয় আপনি কি করবেন? এই প্রশ্ন যদি আমি ছুড়ি, তারেক রহমান কি উত্তর দিবেন? আর যদি না হয় তাহলে কি আপনি রাজনীতি ছেড়ে দিবেন, নাকি আপনি বিএনপিকে বিলুপ্ত করে ফেলবেন? আপনি তো বিএনপিকে হত্যা করার জন্য, বিএনপি একটা শিশুকে যেরকম গলা টিপে হত্যা করতে চান, ওরকম আপনার দলকে এখন হত্যা করার জায়গায় আপনি নিয়ে এসেছেন যে ডিসেম্বরে হতেই হবে। আর অপরদিকে জাপানে গিয়ে আজকে ডক্টর ইউনূস সাহেব বলছেন যে এশিয়ার ভবিষ্যৎ এখনো লেখা হয় নাই, এশিয়ার ভবিষ্যৎ আমরা লিখবো সবাই মিলে। প্রিয় দর্শক, দেখেন এশিয়ার ভবিষ্যৎ লিখনেওয়ালা ইতিহাস কি হবে এশিয়া কিভাবে চলবে ভবিষ্যতে, তার ভবিষ্যৎবাণী, ভবিষ্যতের ইতিহাস, ভবিষ্যতের কর্মপন্থা, ভবিষ্যতের পথ চলার সবকিছু করবে জাপান বাংলাদেশ যৌথভাবে। আজকে জাপানে কিন্তু এই বক্তব্যটি দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার। এরই মাঝে আরেকটি গুরুত্বপূর্ণ সংবাদ, জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান তার ভেরিফাইড ফেসবুক আইডিতে লিখেছেন তার দলের সকল পর্যায়ের নেতা কর্মীরা যেন ভারসাম্যতা না হারা, কোনো উৎসাহ উদ্দীপনায় যেন জড়িয়ে না পড়ে, তাদের নেতা আজহারুল ইসলামের মুক্তির পরে জানি তারা আনন্দে গড়গড়া না হয়ে যান, তারা যেন খুবই তীক্ষ্ণ বুদ্ধি, মেধার সাথে, বুদ্ধিমত্তার সাথে দিনগুলো অতিবাহিত করেন এবং যে কোনো ধরনের সমস্যার মোকাবেলা করতে যেন প্রস্তুত থাকেন। মনে হচ্ছে যে সে একজন সেনা কমান্ডার অর্ডার করেছে তার বাহিনীকে শৃঙ্খলাবদ্ধ থাকার জন্য। আমরা এটা জানি জামাত শিবির এমন একটা শৃঙ্খলাবদ্ধ রাজনৈতিক দল, যেই দলের বড় নেতা যেটা বলবে, টপ নেতা যেটা বলবে, সেটা গ্রাম পর্যন্ত সেই কথাটা পালন হবে। তাই ডক্টর শফিকুর রহমানের এই মুহূর্তে বাংলাদেশের পরিস্থিতি, বাংলাদেশের আভ্যন্তরীণ অবস্থা, বাংলাদেশকে ভারতের বেড়াজাল থেকে মুক্ত করার জন্য, ভারতের ষড়যন্ত্র থেকে বাংলাদেশকে শান্তিময় রাখার জন্য উনি যে বক্তব্যটা দিয়েছেন, ওনার দলকে শান্তিপ্রিয় থাকার জন্য কারো বক্তব্যে উস্কানিতে যাতে করে কান না দিয়ে একেবারে নিজেরা যেন শান্তশিষ্টভাবে, সুন্দর এবং শৃঙ্খলভাবে একে অপরের হাত ধরে শক্তিশালী অবস্থায় যেন তারা অবস্থান করে, যে কোনো মুহূর্তে, যে কোনো সময়ে, যে কোনো বাঁশির আওয়াজ আসলে যেন তারা একেবারে ভুমরো, একেবারে মৌমাছির মতন বের হতে পারে, সেই জন্য তারা যেন সকল প্রস্তুতি নিয়ে রাখে। আমি বলবো
বলবো, এই মেসেজটা হলো ওনার নেতা কর্মী সমর্থক সবাইকে একটি সেনা যুদ্ধের প্রস্তুতি নিয়ে রাখার জন্য বলছেন। যে কোনো মুহূর্তে, যে কোনো সময়ে, যে কোনো কাজে ডাক দিলে যেন তারা একেবারে প্রস্তুতি যোদ্ধা হিসাবে বের হতে পারে এবং প্রতিহত করতে পারে যে কোনো মূল্যে, যে কোনো ভাবে। বাংলাদেশের উপরে যদি কোনো বাহিরের কোনো চিলের থাবা পড়ে, তাহলে বাংলাদেশকে রক্ষা করার জন্য, মাকে রক্ষা করার জন্য যেন সন্তানরা একই সাথে একই আওয়াজ দেওয়ার সাথে সাথে বের হয়ে আসে, ওই প্রস্তুতির জন্যই কিন্তু ডাক্তার শফিকুর রহমানের এই বক্তব্য। প্রিয় দর্শক, সর্বশেষ এই কথাটি বলবো, আমরা সংঘাত নয়, শান্তি চাই। আমরা কারোর সাথে সংঘাতে জড়াতে চাই না। আমাদের দেশকে ভালো রাখার জন্য 24-এর আন্দোলনে সংগ্রামে যারা একসাথে ছিলেন, একসাথেই থাকবেন। যে কোনো দাবি দরকার হবে, আপনারা বিএনপি, জামাত, এনসিপি, হেফাজত, চরমুনাই সহ বসে আপনারা সিদ্ধান্ত নিয়ে সরকারের কাছে প্রয়োজনে একই পেপারে 5টি দলের 5 জন মহাসচিব সাইন করে আপনারা সেখানে সরকারকে জমা দেন যে আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছি। এভাবে যদি ডক্টর মোহাম্মদ ইউনূস আগামী নির্বাচনের পরিকল্পনা করে রুটম্যাপ দেয়, তাহলে আমরা সবাই ঐক্যমতে আছি। আগে রাজনৈতিক দলগুলা সবাই মিলে ঐক্যমত হয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে যদি দাবি করেন, আমি বিশ্বাস করি ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার সেই দাবি পূরণে এক পায়ে দাঁড়িয়ে থাকবেন। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের কাছে জোর করে, উনাকে ভয় দেখিয়ে, উনাকে ধমকি দিয়ে, মশার ধমকিতে মশারি ছিঁড়ে ফেলা হবে না। আপনারা ভালো করে বুঝবেন ডক্টর মোহাম্মদ ইউনূস কোন সমুদ্রে থেকে এসেছে। আর আপনারা যদি খাল বিল নদী নালা থেকে, ওই সমুদ্র থেকে আসা সেই বিশাল মাছটির সাথে পাঞ্জা লড়তে চান, তাহলে আপনাদের অস্তিত্ব হারিয়ে যাবে বাংলাদেশের মাটি থেকে। বাংলাদেশের জনগণ আপনাদেরকে গ্রহণ করবে না, আপনাদেরকে নেতা মানবে না। ডক্টর মোহাম্মদ ইউনূসকে নেতা মেনে আরেকবার যদি স্বাধীনতা অর্জন করতে হয় আর সুন্দর নতুন সংবিধান করে, নতুন আঙ্গিনে, নতুন সংস্কারে দেশ গড়তে হয়, তাহলে তখন কিন্তু আপনারা মাইনাস ফর্মুলাতে পড়তে পারেন। যেমনটা -2 এর একটা বিষয় ছিল, সেই -2 যেন আপনারা যেন নাম্বার 2 এ আওয়ামী লীগের পরে না যান। সেই কারণে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের সাথে যতটা সম্ভব সংঘাত এড়িয়ে বুদ্ধিমানের সাথে আলোচনার মাধ্যমে আগিয়ে যাবেন। এবং আমরা যে জাতীয় সরকারের কথা বিশ্বব্যাপী আলোচনা শুনছি, বিশ্বব্যাপী সকল জায়গায়, সকল এম্বাসিতে যে নিউজটা গিয়েছে, সবাই মিলে যে পরিকল্পনাটা করেছে, জনাব তারেক রহমান আপনি সৌভাগ্যবান। কোনো ইলেকশন ছাড়া মেম্বার চেয়ারম্যান আপনি জীবনে হন নাই। আপনাকে সরাসরি প্রধানমন্ত্রী করার অফার কিন্তু আন্তর্জাতিক অঙ্গন, বাংলাদেশের বাকি রাজনৈতিক দলগুলা, ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার সহ সবাই ওয়েলকাম জানাচ্ছে। সেই ওয়েলকামটা যদি আপনি গ্রহণ না করতে পারেন, তাহলে আপনার কপালে আর বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ আসবে কিনা সেই সন্দেহটা আমার রয়েই গেল। ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি যখন বলেন বিশ্ব শোনেন, বাট আমাদের রাজনীতিবিদরা যখন বলেন বিশ্ব কমই শোনেন। কারণ একজন রাজনীতিবিদ আর ডক্টর ইউনূসের মধ্যে আকাশ পাতাল পার্থক্য। কজ তিনি একজন নোবেল লরিয়েট এবং তার যে থিম থিসিস বিশ্বজুড়ে সমাদৃত। তো এরকম একজন ব্যক্তি আন্তর্জাতিক অঙ্গনে বা একটা মানে যে কোনো দেশে গিয়ে যখন ট্যুরে যান অথবা সফরে যান, সরকারি সফরে, সেখানে গিয়ে কথা বলেন, এই কথাগুলো পৌঁছে যায় কোথায়? বিশ্বের একদম সেন্ট্রাল পয়েন্টগুলোতে। আর সেই সেন্ট্রাল পয়েন্টে পজিটিভলি হোক নেগেটিভলি হোক তিনি বিএনপিকে পরিচয় করে দিয়েছেন ভিন্ন রকম ভাবে। তবে বিএনপিটাকে পজিটিভ নেয় নাই, বা তাদের যারা সমর্থকরা আছেন তারাও নেয় নাই যে আপনি ঘরের ছেলেকে বিদেশে গিয়া আপনি চিনাই দিচ্ছেন কি হিসাবে? সংস্কারের পথে বাধাকারী হিসাবে। দর্শক, এই মুহূর্তে খুবই ভাইরাল একটা ইস্যু হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি এই মুহূর্তে আপনারা জানেন যে জাপান সফরে আছেন। তো সেখানে নিক্কি ফোরাম ফিউচার অফ এশিয়া, মানে এশিয়ার যেই ভবিষ্যৎ, তো সেখানে একটা আন্তর্জাতিক সম্মেলনে প্রশ্ন উত্তর ছিল তার কাছে অনেকগুলো। তো এর মাঝখানে তিনি একটা উত্তর দিয়েছেন যে দেশের সব রাজনৈতিক দল না, আমাদের জানা তথ্য মতে 42 থেকে 45টি দল আছে রেজিস্টার্ড, লাইসেন্সড, এনসিপি এর বাহিরে, বাকিরা হইলে এটা আরেকটা পারবে। যাই হোক, দেশের সব রাজনৈতিক দল নয়, শুধুমাত্র একটি নির্দিষ্ট দল ডিসেম্বরে জাতীয় নির্বাচন চায়। আর ডক্টর ইউনূসের এই মন্তব্যে বিএনপির সাথে যে দ্বন্দ্ব অথবা দূরত্ব সেটা বৃদ্ধি পাবে। এটা খুবই সিম্পল একটা ইস্যু। আর জাপানে অনুষ্ঠিত এই প্রোগ্রামে ডক্টর ইউনূস বলছেন অন্তর্বর্তী সরকার মূলত 3টি লক্ষ্য নিয়ে কাজ করছে, সংস্কার, তারপর হবে বিচার এবং নির্বাচন। তিনি 3টা ওয়ার্ড ধারাবাহিকভাবে বলছেন, সংস্কার, বিচার, কার? আওয়ামী লীগের বা যারা ফ্যাসিজমের সাথে জড়িত ছিল, জুলাই আগস্টে হত্যাকাণ্ডে জড়িত ছিল। এরপর হচ্ছে নির্বাচন। সংস্কারের রূপরেখাই আমরা এখনো পাইনি। তো যদি এই 3টা লেখা তিনি যেগুলো বলছেন, 3টা ওয়ার্ড ধারাবাহিক ধরলে নির্বাচন আগামী ডিসেম্বরের জীবনও হবে না, জুনে হয় কিনা সেটাও সন্দেহ দেখা দিবে। বলতে পারেন যে জনগণ চায় আমি আরো থাকি। তো তিনি বলছেন যে জাতীয় নির্বাচন 2025 সালের জুনের মধ্যেই অনুষ্ঠিত হবে, তবে সেটা চলতি বছরের ডিসেম্বরে হতে পারে। তবে নির্বাচন কবে হবে তা অনেকটাই নির্ভর করছে কাঙ্ক্ষিত সংস্কার কতটা বাস্তবায়িত হয়েছে। সংস্কার কোনোটাই বাস্তবায়িত হয় নাই। তো ওনার ভাষায় তিনি বলছিলেন, আমরা যদি দেশ এবং প্রতিষ্ঠানগুলোকে আগের অবস্থায় ফিরিয়ে দিয়ে যেতে চাই, তাহলে ডিসেম্বরে নির্বাচন সম্ভব। তো এখানে তিনি কি বুঝেছেন? করাপ্টেড বাংলাদেশ, ফ্যাসিস্ট বাংলাদেশ,
আমি জানি না মানে কি শব্দ বাংলাদেশের সাথে নেগেটিভ করা আছে, প্রতিষ্ঠানগুলো ভেঙে গেছে, তিনি বলছিলেন লুটপাটে ভরে গিয়েছিল, আমরা সেই ভাঙা জাতির হাল ধরছি, তরুণদের চোখে চোখ রাখছি, স্বপ্ন দেখছি, বাংলাদেশকে বদলানোর কথা শুনছি, সেখান থেকে আমরা রিফর্ম করতে চাচ্ছি, ইংরেজিতে তিনি কথাগুলো বলছিলেন। তো সেই জায়গায় তিনি যখন বলছেন যে যদি ডিসেম্বরে নির্বাচন হয় তাহলে দেশে কোনো সংস্কার, কোনো পরিবর্তন হবে না, আগের জায়গায় মানে 5ই আগস্টের আগে যে বাংলাদেশ ছিল ওই জায়গায় ফিরিয়ে দিয়ে যেতে চাইলে ডিসেম্বরে সম্ভব। আবার আমরা যদি কিছু সংস্কার করি এবং বাকি সংস্কারের জন্য অপেক্ষা করতে চাই তবু ডিসেম্বরে নির্বাচন করা যেতে পারে। কিন্তু যদি আমরা একটা ভালো সংস্কার কাঠামো করতে চাই তাহলে আরো 6 মাস সময় নিতে হতে পারে। তিনি বলছেন যারা ডিসেম্বরে নির্বাচন চাচ্ছে তারা আসলে সব রাজনৈতিক দল নয়, শুধু একটি নির্দিষ্ট দল এই দাবি করছে। এরপরেই তো ভাই বাংলাদেশের মিডিয়াতে আসার পরে একদম ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে বিএনপির মানে একদম প্রান্তিক লেভেলের পোলাপাইন থেকে আওয়ামী লীগের সময় যেমন ডক্টর ইউনূসকে নিয়ে একদম প্রান্তিক গ্রামের একজন ছেলে যে আওয়ামী লীগকে সাপোর্ট করতো বিভিন্ন পয়েন্টে, সেও কথা বলতো, সমালোচনা করতো, শেখ হাসিনা যখন বলতো তখনও তারা এনজয় করতো। আজকে ঠিক একই অবস্থায় বিএনপির কাছে ডক্টর মোহাম্মদ ইউনূসের অবস্থান, তবে প্রেক্ষাপট দুইটা ভিন্ন। এখন তিনি সরকার আর তখন ছিলেন তিনি ভিকটিম কারো কারো ভাষায়, আর এখন তিনিই সরকার। তিনি আসলে এই যে বক্তব্য দিয়েছেন বিএনপির ইন্টারন্যাশনাল লেভেলে এটা পজিটিভ একটা ভাইব তৈরি করতে পারে, নেগেটিভও তৈরি করতে পারে যে একটা দেশে এতগুলো রাজনৈতিক দল, তো নর্মালি যারা বিদেশি রাষ্ট্রগুলো আছে তারা তো বিএনপিরও চিনে বা এই দেশ সম্পর্কে তাদের কাছে তথ্য আছে যে এখানে বড় রাজনৈতিক দল কয়টা, যে যারা নির্বাচন চাইবে। প্রত্যেকটা রাজনৈতিক দলের মধ্যে মানে নিজের সিটটা নিজে পাবে কিনা, যে আমাদের জামাতের আমির সাহেব তিনি তো বিএনপির পক্ষ থেকে নির্বাচন করছিলেন, বিএনপির মার্কা নিয়ে, কারণ জামাতের নিবন্ধন নাই, এরপর তো ফেল করছেন। তারেক রহমানকে কার্যত সাফ ক্লিয়ারলি সরি বলে দিলেও প্রফেসর ইউনূস সরকারের পক্ষ থেকে একটা রিপ্লাই আমি রিপ্লাই হিসেবে সেট করতে চাই। দেখেন, তারেক রহমান বিএনপির কথিত তারুণ্যের সমাবেশে বলেছে যে ডিসেম্বরে নির্বাচন হতে হবে, ডিসেম্বরই হবে। এর মানে নির্বাচন কমিশন, প্রধান উপদেষ্টা সব তারেক রহমান নিজে, তিনি ঠিক করে ফেলেছেন। ঐকমত্য কমিশনের কোনো দাম নেই অথবা এগুলো কোনো প্রয়োজন নেই, তারেক রহমান একা যা বলেছেন ওইটাই ফাইনাল। ডিসেম্বর নির্বাচন ডিসেম্বরই হবে, কোনো কথা নাই এখানে। তো দর্শক, এটা এবং ওই প্রোগ্রাম থেকে প্রফেসর ইউনূসের ব্যক্তিত্বকে আঘাত আনা হয়েছে, তাকে মানসিকভাবে দুর্বল করার একটা এজেন্ডা বিএনপি নিয়েছে। কিভাবে? যে ইউনূস ক্ষমতা লোভী, তিনি নাটকবাজ, মানে এদের ইউনূস সাহেব যে ব্যক্তিত্বের অধিকারী তাতে তিনি কষ্ট পাবেন। তিনি মনে করতে পারেন আমাকে এই কথা বলতে পারছে, তার আমি চলে যাই, আমি দেখিয়ে দিই আমি ক্ষমতা লোভী না। বিএনপি চায় এটা, কিন্তু এটা করবে না। এই জন্যই এই ক্ষমতা লোভী কিংবা পদত্যাগে নাটক করছিল, এইসব কথাবার্তা বলছে। তো দর্শক, বিএনপি সর্বশেষ বৈঠকে ইউনূসের সাথে তখনও রোডম্যাপ ডিসেম্বর নির্বাচন দাবি করেছিল, ওয়াকারের লিখিত প্রেসক্রিপশন নিয়ে গিয়েছিল, কিন্তু সরকারের পক্ষ থেকে ডিসেম্বর নির্বাচনের কোনো নিশ্চয়তা দেওয়া হয়নি, বরং বিএনপিকে এক প্রকার নাজেহাল করা হয়েছে আসিফ মাহমুদকে বৈঠকে রেখে। এটা একটা বার্তা যে বিএনপির প্রতি নমনীয় নয়। একই সাথে রোডম্যাপের বিষয়ে আগের কথাই বলে দিয়েছে যে ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবে, জুনের পর একদিনও থাকবে না। কিন্তু বিএনপির কথা না, ডিসেম্বরে নির্বাচন হতে হবে, কারণ ডিসেম্বর পার হলে আওয়ামী লীগের বিচার হয়ে যেতে পারে। এই জন্য বিএনপির এই সালাউদ্দিন টাইপের নেতারা সব ব্যর্থতার পর তারেক রহমান নিজে ব্যাট করতে নেমেছে, তিনি ব্যাটিংয়ে, যেখানে তারেক রহমানের ব্যাটিংয়ে নামার কথা নয়, অথচ তিনি নিজে ব্যাটিং করতে নেমেছেন। কি তারেক রহমান নিজে বলছেন যে ডিসেম্বরে নির্বাচন হতে হবে, ডিসেম্বরই হবে। এখন এই বক্তব্যের কাছাকাছি সময়ে ইউনূসের পক্ষ থেকেই, যদিও এটা ইন্টেনশনাল না, কিন্তু একটা রিপ্লাই এসেছে, আমি সেট করছি খবর। আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন, প্রধান উপদেষ্টা তারেক রহমান বলছে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হতে হবে, ডিসেম্বরই হবে। আর ইউনূস বলছেন আগামী বছরের জুনের মধ্যেই নির্বাচন। এর মানে কি? তারেক রহমান সরি, আপনার কথা আমরা মানতে পারছি না, আপনার কথা নির্বাচন হবে না, আপনি আরো কিছুদিন লন্ডন থাকেন, আপনার ডিসেম্বরে নির্বাচন হচ্ছে না, সম্ভব নয়। এটা স্পষ্ট সরি বলে দেওয়া। এখন তারেক রহমান একটা কঠিন পরীক্ষা করেছেন, তিনি বলছেন ডিসেম্বরে নির্বাচন ডিসেম্বরে হবে, আর ইউনূস বলছেন যে হবে না। এখন কোনটা হয় দেখি। তারেক রহমান যদি ডিসেম্বর নির্বাচন আদায় করতে না পারেন তাহলে তিনি রাজনীতি ছেড়ে দেন, দেশে আসার দরকার নেই, কারণ তিনি নিশ্চিত করছেন যে হবে, কিন্তু কই হবে না তো। এখন এত নিশ্চিত তারেক রহমান কার শক্তিতে হয়েছেন? এটা ওয়াকারের শক্তিতে আমরা জানি, আর ওয়াকার সুযোগ পেলে 5টা বিএনপি সবার আগে দিবে, আমরা এটাও জানি। অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন দেশের জাতীয় নির্বাচন 2025 সালের ডিসেম্বর থেকে 2026 সালের জুনের মধ্যে যে কোনো সময় অনুষ্ঠিত হবে। ক্লিয়ার কথা, নির্বাচন কখন হবে? এর মানে বিএনপির যে চিল্লাচিল্লি ডিসেম্বরই হতে হবে এবং কাউকে শান্তিতে থাকতে দিবে না, দিল্লি নয়, পিন্ডি নয়, নানান উদ্ভট ডিসকোর্স নিয়ে এসেছে বিএনপি, সবগুলোকে কার্যত চপেটাঘাত করা হয়েছে প্রফেসর ইউনূসের এই বক্তব্যের মাধ্যমে। 28 মে, দেখেন 28 মে বিএনপির ওই ডিসেম্বরে নির্বাচনের রেড লাইন, এটাও 28 মে, আর প্রফেসর ইউনূসের এই বক্তব্য 28 মে, একই দিন। এই জন্য রিপ্লাই হিসেবে আমরা দেখছি, তারপর আমাদের সরি বলা হিসেবে দেখছি যে না, সম্ভব নয়, আপনি চুপ করে থাকেন। টোকিওর ইম্পেরিয়াল হোটেলে জাপানের সাবেক প্রধানমন্ত্রী ও জাপান বাংলাদেশ পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ লীগের সভাপতি তারও আসা সাক্ষাৎ করতে গেলে তিনি এই অঙ্গীকার ব্যক্ত করেন। প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম ব্রিফিংয়ে বলেন অধ্যাপক ইউনূস 6 মাসের সময়সীমা নির্ধারণ করেছেন এবং সেই সময়ের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে। এর চাইতে রোডম্যাপ তো আর কিছু হতে পারে না। মানে ইউনূসের রোডম্যাপ বিএনপি মানে না,
বিএনপি রোডম্যাপ মানে না, বিএনপি নির্বাচন কমিশন মানে না, বিএনপি সরকার মানে না। বিএনপি মনে করছে তারাই সরকার, তারাই নির্বাচন কমিশন, তারাই সরকারি দল, তারাই বিরোধী দল, তারাই ইন্টারিম। বিএনপির অ্যাটিটিউড হচ্ছে এটা। এই জন্য দেখেছেন না, আমির হোসেন মাহমুদ চৌধুরী বলেছেন কারো বিচার করতে হলে এটা করবে বিএনপি। এর মানে বিএনপির বিশ্বাস যে তারাই সরকার, তারাই বিরোধী দল, তারাই ইন্টারিম, তারাই নির্বাচন কমিশন। রোডম্যাপ তারা দিয়ে দিবে। রোডম্যাপ ওই তারেক রহমান দিয়ে দিচ্ছে, দেখেন না, নির্বাচনের রোডম্যাপ দিচ্ছে তারেক রহমান, ডিসেম্বর নির্বাচন ডিসেম্বরই হতে হবে। তাহলে এখানে ইউনূসের দরকার কি, আর ঐক্যমত্য কমিশনের দরকার কি? এরকম ঘাটতারামি করে হাসিনা পরবর্তী বাংলাদেশে টেকা যাবে ভাই? না, আপনারা রং পলিটিক্স করছেন, ভুল পথে হাঁটছেন। প্রেস সচিব বলেন সব প্রস্তুতি সম্পন্ন হওয়ার সাথে সাথেই অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস জাতীয় নির্বাচনের জন্য এক নির্দিষ্ট তারিখ ঘোষণা করবেন। দেখেন, নির্বাচনের জন্য যে মিনিমাম রিকোয়ারমেন্টস, যেমন নির্বাচনটা সুষ্ঠু হতে হবে এবং মিনিমাম বিচার হতে হবে আওয়ামী লীগের, এইগুলো মোটামুটি নিশ্চিত করতে গেলে কিছুতেই ডিসেম্বর নির্বাচন সম্ভব না। ডিসেম্বর নির্বাচনের মধু দুইটা, একটা হচ্ছে আওয়ামী লীগের বিচার ঠেকানো, আর একটা মধু হচ্ছে কারচুপি নির্বাচন করা নিজেদের মতো করে। সাথে সাথে নির্বাচন তারিখ ঘোষণা করবেন প্রস্তুতি সম্পন্ন হলে, এটা স্পষ্ট করে বলে দিয়েছেন। জাপানের সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশের দীর্ঘদিনের বন্ধু তারও আসো বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতার দিকে নিয়ে যাওয়ার জন্য অধ্যাপক ধন্যবাদ জানান। একটি সুষ্ঠু গণতান্ত্রিক উত্তরণের জন্য একটি সাধারণ নির্বাচনের প্রয়োজনীয়তার উপর গুরুত্ব আরোপ করেন। এটা তো সবাই করেন। আসলে এই নির্বাচনের জন্য চাপ দেওয়া, বিএনপি চাচ্ছে যে ইউনূসকে সবাই চাপ দেবে বিদেশে, এই জন্য তারা লবিস্ট নিয়ে করেছে, নানান চেষ্টা করছে, কিন্তু কোনো কাজ হচ্ছে না। একমাত্র ভারত বিএনপির পক্ষে খাচ্ছে, অথচ ভারত বিএনপির পক্ষে দাঁড়ানো মানে এটা বিএনপির জন্য আরো নেগেটিভ মার্ক। প্রধান উপদেষ্টা বলেন অন্তর্বর্তী সরকার 3টি মূল ক্ষেত্রকে অগ্রাধিকার দেওয়ার জন্য কাজ করছে, সেগুলো সংস্কার, হত্যাকারীদের বিচার এবং একটি সাধারণ নির্বাচন। এই সংস্কার, বিচার এবং নির্বাচন একটাকে বাদ দিয়ে আরেকটা হবে না, অর্থাৎ এই তিনটা মাস্ট। আর বিএনপি চাচ্ছে শুধু নির্বাচন। এই যে তারেক রহমান বলেছে না যে 3 মাসের মধ্যে নির্বাচনের এক্সাম্পল আছে, মানে সম্ভব। 3 মাসের মধ্যে কেমন নির্বাচন এক্সাম্পল আছে আপনি তো জানেন, কোন টাইপের নির্বাচন, মাগুরার উপনির্বাচন, তাই না? তো তারেক রহমান চায় হচ্ছে ওইটা, 3 মাসের মধ্যে নির্বাচন, মানে সংস্কার চায় না, 3 মাসের মধ্যে নির্বাচন চায়, তারেক রহমান নিজে বলেছে। তাহলে বুঝুন তারা সংস্কার বিরোধী, একদম পারফেক্ট। 3 মাসের মধ্যে নির্বাচন সম্ভব, মানে 3 মাসের মধ্যে কি বিচার সম্ভব? মানে বিচারও চায় না। তারা কি বিচার করবে এটা জনগণ কেউ বিশ্বাস করে না যে বিএনপি আওয়ামী লীগের বিচার করবে, সব ছেড়ে দিবে, শেখ হাসিনাকে বিরোধী দলীয় নেত্রী বানাবে। বিএনপির সাথে প্রধান উপদেষ্টার সংকট আরও বাড়ছে, পরস্পরের দিকে আক্রমণাত্মক হয়ে উঠছেন। সর্বশেষ প্রধান উপদেষ্টা বিএনপির প্রতি বেশ তীব্র আক্রমণ করেছেন এভাবে বলা যায়, এবং যেটা অবিশ্বাস্য, সত্যিকার অর্থেই অবিশ্বাস্য, তার ক্ষেত্রে আমরা এটা এক্সপেক্ট করিনি, আমি অন্তত করিনি, সেটা হচ্ছে তিনি বিএনপিকে আক্রমণ করার জন্য মিথ্যাচার করছেন। এই শব্দটা একটু কঠোর হয়তো, বাট বাস্তবতা এটাই, তিনি তাই করছেন এবং খুবই অবিশ্বাস্যভাবে কাজটা করলেন। আমরা জানি তিনি জাপান আছেন, একটা সম্মেলনে সেখানে গেছেন, সেখানে তিনি বাংলাদেশের রাজনীতি নিয়ে কথাবার্তা বলছেন, নির্বাচন নিয়ে কথা বলছেন, কী পরিস্থিতিতে কী প্রেক্ষাপটে নির্বাচন হবে সেগুলো ব্যাখ্যা করছেন, এবং সেখানেই বিএনপির ওপরে তার সম্ভবত ক্ষুব্ধতা এমন পর্যায়ে গেছে যে তিনি এখন কি বলছেন সেটা তথ্যগতভাবে সঠিক কিনা সেটাও তিনি আর যাচাই করার কোনো কিছু মাথায় রাখছেন না। ওনাকে একটা সাক্ষাৎকার আছে, প্রশ্নোত্তর পর্বে তাকে কিছু প্রশ্ন করা হয়, সেখানে ম্যান্ডেটের কথা জিজ্ঞেস করা হয়েছে, তিনি সেই 3টা ম্যান্ডেট এবং প্রথমটি সংস্কার, দ্বিতীয়টি অপরাধ করেছে তাদের বিচার, এবং তৃতীয়টি নির্বাচন। আমরা জনগণকে বলেছি নির্বাচন এই বছরের শেষে ডিসেম্বরে অথবা সর্বোচ্চ আগামী বছরের জুনে অনুষ্ঠিত হবে। তবে কিছু রাজনৈতিক নির্বাচনের জন্য জুন পর্যন্ত অপেক্ষা কেন, ডিসেম্বরেই নির্বাচন কেন নয় সেই প্রশ্ন তুলছেন। দেশের সব রাজনৈতিক দল নয়, শুধু একটি দল ডিসেম্বরে নির্বাচন চাইছে বলে মন্তব্য করেন তিনি। আমি জায়গায় আবারও আসবো, তিনি এই জায়গায় ব্যাখ্যাটা এভাবে করছেন, আমরা যদি দেশকে আগের অবস্থায়, প্রতিষ্ঠানগুলোকে আগের অবস্থায় রেখে যেতে চাই তাহলে ডিসেম্বরের নির্বাচনের কথা বলতে পারি। আমরা যদি খুব তড়িঘড়ি করি, কিছু সংস্কার করি এবং অন্যান্য সংস্কারের জন্য অপেক্ষা করতে পারি তাহলে আমরা এটা ডিসেম্বরেই করতে পারি। তবে আমরা যদি ভালো সংস্কার দরকার হয় তাহলে আমাদের আরও 6 মাস অপেক্ষা করতে হবে। কিছু ব্যক্তি সংস্কার রেখে নির্বাচন শেষ করতে চাই উল্লেখ করে তিনি বলেন সব রাজনৈতিক দলের শুধু একটি দল এটা বলছে, মানে এই কথাটাই বারবার আছে। এখন আপাতত অন্যান্য কথা বলেছেন, আমাদের মূল আলোচনার জায়গা এটা ডিসেম্বর আর জুনের যে আলাপ, তার সেই আলাপ মোটা দাগে আছে, কিন্তু তার বক্তব্য এটা খুব স্পষ্ট, ডিসেম্বরে নির্বাচন তিনি পছন্দ করছেন। অথচ ডিসেম্বরে যদি সরকার নির্বাচন দেয়ও বা এভাবে যদি বলি তাকে দিতেও হয়, তাহলেও সেটা কিন্তু তার বলা টাইম ফ্রেমের মধ্যেই। প্রথমবার যখন তিনি নির্বাচনের এই ধরনের একটা টাইম ফ্রেম বলছিলেন, সেদিন থেকে আজ অবধি তিনি একই রকম কথা বলছেন, একই কথা বলছেন, এটা চলছে ক্রমাগত, এর মধ্যে কোনো রকম কোনো ভ্যারিয়েশন নেই। ডিসেম্বর, জুন, অল্প সংস্কার হলে ডিসেম্বর, বেশি সংস্কার হলে জুন, ছোটো প্যাকেজ, বড় প্যাকেজ, এভাবে নানান ফর্মে, বাট কথাটা একই। তো ডিসেম্বরের নির্বাচন নিয়ে তারা তো ক্ষুব্ধতা করেন, তার মানে আমরা তার আলোচনায় বা কথায় বুঝতে পারছি তিনি ডিসেম্বরের নির্বাচন দিতে প্রস্তুত না। এবং একটি দল, আমরা একটু রাগঢাক সরিয়ে রেখে কথা বলি, কেউ তর্ক করতে পারেন, এটা একটা কুতর্ক যে একটি দল আসলে বিএনপি, তিনি বিএনপিকে স্পষ্টভাবে বলছেন এবং বিএনপিকে আইসোলেট করছেন সবার তুলনায় আলাদা করে। এখানে মিথ্যাচার। বিএনপিকে একমাত্র দল যে নির্বাচন চায়। আমরা যদি খেয়াল করি বিএনপির সাথে বিভিন্ন সময় যুগপৎ আন্দোলন যারা করেছে এবং এদের প্রায় সবাই বিএনপির সাথে জোটবদ্ধভাবে নির্বাচন করার সম্ভাবনা খুব বেশি। গণতন্ত্র মঞ্চের দলগুলো আছে, তার আগে যে 12 দলীয় জোট ছিল তারা আছে, এর বাইরেও, এবং এরা সবাই ডিসেম্বরের নির্বাচনের কথা বলছে। এর বাইরেও আমরা বাম যে গণতান্ত্রিক মোর্চা আছে তাদের একজন খুবই গুরুত্বপূর্ণ
দল সিপিবি এবং তার যিনি সাধারণ সম্পাদক জনাব রুহিন হোসেন প্রিন্সের সাথে প্রায় নিয়মিতই টকশো করা হয়। ওনার পাশে বসে আমি শুনি তারাও নির্বাচন ডিসেম্বরেই চান। মানে এখন নির্বাচন ডিসেম্বরে চায়, কে ভারতে দালাল টালাল হয়েছে সে আলাপে যাচ্ছি না, আমরা ডক্টর ইউনূসের মিথ্যাচারের কথাটা বলতে চাইছি। তিনি অসত্য বলছেন, খেয়াল করি। তাহলে বাংলাদেশে নির্বাচন ডিসেম্বরেই চেয়েছে মেজরিটি দল, অনেকগুলো দল। কিছুদিন আগে একটা পত্রিকায় নিউজ এসছে, নিবন্ধিত অনিবন্ধিত মিলে 52টা দল একত্রে নির্বাচন ডিসেম্বরের মধ্যে চায়। তারা বিএনপির সাথে বৈঠক করে এই ধরনের সিদ্ধান্ত নিয়েছে। বাংলাদেশে গুরুত্বপূর্ণ একটা শক্তি জামায়াত নির্বাচন ডিসেম্বরেই হতে হবে বলেনি, কিন্তু জামায়াত ডিসেম্বরে নির্বাচন হওয়া যাবে না তাও বলেনি। সর্বশেষ জামায়াতের আমির যেটা বলেছেন সেটা হলো ফেব্রুয়ারির মাঝামাঝি, আর একটা এপ্রিলের টাইমের কথা বলছেন। কিন্তু তাদের মনে হলো, তাদের কখনো কখনো কথায়, যে রমজানের আগে হলে হয়, বা আমরা কথার কথা যদি বলি ডিসেম্বরে নির্বাচন হবে, জামায়াত কি অপোজ করবে? এখন পর্যন্ত তাদের যে স্ট্যান্স আমার কাছে মনে হয়নি। তাহলে নির্বাচন ডিসেম্বরে হবে না কারা বলছে, হতে পারবে না কারা বলছে? রাজনৈতিক দলের মধ্যে বরং উল্টো, নির্বাচন ডিসেম্বরে হতে পারবে না বলছে একটা মাত্র দল, এনসিপি। সত্যিকার অর্থেই তাই। আর আমি ওই জায়গায় আসবো, নির্বাচন ডিসেম্বরে হতে হবে যদি শুধুমাত্র বিএনপিও চেয়ে থাকে, তারপরও দর্শক আশা করি সবগুলো ভিডিওই দেখেছেন এবং বিস্তারিত আলোচনাগুলো শুনেছেন। তো অবশ্যই এবার আপনাদের মূল্যবান মতামতটা জানিয়ে দিবেন, পারলে ভিডিওটি শেয়ার করে সবারই দেখার সুযোগ করে দিবেন। আর আমাদের এই চ্যানেল নাসির ইসলামিক মিডিয়া সেন্টারে যদি আপনারা নতুন হন, প্রতিনিয়ত এই ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেট খবরগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ইতিমধ্যে যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটিকে শেষ করছি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।